রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে আমাদের বিষয়বস্তু তা স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছি রবীন্দ্রনাথকে যুদ্ধবিরোধী মানসিকতা রাখতে অবশ্যই। সেই যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ ও এক ইংরেজি মা, এই নিয়ে আজকে আমাদের এগিয়ে চলা অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা আলোচনা করব যে এই যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথের সঙ্গে কে ছিলেন এই ইংরেজি মা, যার মানসিকতা এবং যার সন্তানের মানসিকতা যুদ্ধবিরোধী মানসিকতা একাত্ম হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সাথে। থাকবো আমরা আজকের এই আলোচনায় এবং আমাদের সঙ্গে আজকে অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের শুভময় রয়েছে। অনেক সুপ্রভাত শুভময়। অনেক বছর বাদে শুভময়ের সঙ্গে শুভময়ের গান শুনবো, তার সঙ্গে তথ্য থাকবে এবং অবশ্যই শুভময় থাকা মানে কিন্তু তথ্যের সঙ্গেও শুভময় সেভাবেই পথ চলে থাকে। তার সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গী শিল্পীদের অনেক অনেক স্বাগত জানাবো এবং সুপ্রভাত জানাবো। অভিজিৎ দাকে কিবোর্ড পিয়ানোতে সুপ্রভাত জানাবো, আমাদের সঙ্গে তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আপনাদের আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্যদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ ও এক ইংরেজ মা এই বিষয়বস্তু নিয়ে শুভময়ের সাথে সাথে। জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ধুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ধুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয়
রাত জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের একেবারেই উন্মাদ রাগিনী। ভয়ঙ্করী দয়াময়ী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমিষে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে এই শতাব্দীর সূর্য আজি রবীন্দ্রনাথের এই কবিতার কেন আজকে এটুকু অংশ উল্লেখ হিসেবে তুললাম, তার কারণ হচ্ছে আজকে যে বিষয়বস্তু যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ ও এক ইংরেজ মা। আমরা জানি প্রত্যেকটি সময় রবীন্দ্রনাথ শুধুমাত্র আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে অবশ্যই তিনি এক পুরোধা ছিলেন। তার লেখনীর জোর, তার সেই লেখনী অস্ত্র হিসেবে কাজ করেছে, কিন্তু যুদ্ধ, হানাহানি, যুদ্ধের কারণে মৃত্যু কখনোই কাম্য নয়। তিনি সবসময়ই তার অন্তঃস্থলে এই যুদ্ধবিরোধী মানসিকতা সবসময় জায়গা নিয়েছিল এবং তা প্রকাশ পেয়েছে বেশ কিছু লেখনীর মধ্যে, যার মধ্যে অন্যতম এই যে অংশটি আপনাদের সামনে পাঠ করলাম। তার সঙ্গে অবশ্যই বলবো কে এই ইংরেজ মা। এক যুদ্ধবিরোধী অন্যতম কবি বা সৃষ্টিকর্তা, অন্তর তার শিল্পসত্তা আরেকটি শিল্পসত্তাকে চেনে, উইলফ্রেড ওয়েন। এই উইলফ্রেড ওয়েনের মা সুজান এইচ ওয়েন, তার কথাই এখানে আজকে আমরা বলার চেষ্টা করব। কেন আজকে রবীন্দ্রনাথের এই যুদ্ধবিরোধী চিন্তাভাবনার সঙ্গে তিনি নিজেকে একাত্ম অনুভব করলেন এবং তার সন্তান উইলফ্রেড ওয়েনের চিন্তাভাবনাকেও একাত্ম অনুভব করলেন, কেনই বা এই প্রসঙ্গে ওনাদের প্রসঙ্গই আনতে হলো? অনেকেই আমরা হয়তো বা জানি, হয়তো আমাদের আগামী প্রজন্মের জানার জায়গায় আমরা চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়া এই অনুষ্ঠান। উইলফ্রেড ওয়েন সেই কবি, সেই ব্যক্তিত্ব বলবো প্রথম বিশ্বযুদ্ধে যার প্রাণ যায় এবং তিনি যখন শহীদ হন, পরে তার সেই নিথর দেহ থেকে, তার নিথর দেহের জামার পকেট থেকে একটি ডায়েরি বেরোয়, যে ডায়েরিতে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির একটি কবিতার অংশ, যেটা ইংরেজিতে অনুবাদ করা, সেইটি পেয়েছিলেন প্রত্যেকে এবং তার মায়ের হাতে সেটি তুলে দেওয়া হয়, সুজান ওয়েনের হাতে, যেখানে এই যুদ্ধবিরোধী মানসিকতা রবীন্দ্রনাথের প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, আরেকটি বিষয় তার থেকে বড় কথা, যেটা উইলফ্রেড ওয়েন যে অংশটুকু তার কাছ থেকে পাওয়া গিয়েছিল তার শহীদ হওয়ার পরে, সেখানে এই উপলব্ধিবোধটুকু তিনি অনুভব করেছিলেন যে আমাদের জীবনধারা যতটুকু আমরা জীবন প্রাপ্ত করি, আমরা জন্মাই ঈশ্বরের কৃপায় আমাদের এই পৃথিবীর আলোক দেখা, কিন্তু যতটুকু আমরা কর্ম করি, আমরা যতটুকু জীবনকে এগিয়ে নিয়ে যাই, কেউ দেখুন ভালো হিসেবে নিয়ে যায়, কেউ মন্দ জীবনযাপন করে, কিন্তু আমাদের বুঝতে হবে জীবনের আমাদের যে সময়কালটা আমাদের হাতে নেই। আজকে আমি কথা বলছি, কাল নাও থাকতে পারি,
সুতরাং যতটুকু সময়কাল ঈশ্বর বেঁধে দিয়েছে, বিধাতা বেঁধে দিয়েছেন আমাকে, তাতেই আমি খুশি। যা আমি দেখেছি, যা আমি পেয়েছি, তুলনা তার নাই। রবীন্দ্রনাথ এই যে মর্মার্থ এই তার লেখার, সেটি অনুভব করেছিল, তার হৃদয় স্পর্শ করেছিল উইলফ্রেড বেনের। এবং প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার আগেও মায়ের সঙ্গে তার এই নিয়ে কথোপকথন এবং বিদায় নেওয়া। আমরা চলবো আজকে পথ অবশ্যই এই যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ এবং এক ইংরেজ মা অর্থাৎ উইলফ্রেড বেনের মা সুজান এইচ ওয়েন, তার চিন্তাভাবনা নিয়ে। আবার শুভময়ের কাছে যাব। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমেরো রাতের ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রী রে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে। যা অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলোর জয় বাণী রে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে দেবতারায় আজ আছে চেয়ে যাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও যামিনী রে, আলোয় জাগাও। এলো আধার দিন পুরালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসিরে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে
হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে। রবীন্দ্রনাথের যুদ্ধবিরোধী মানসিকতা যা আন্তর্জাতিক স্তরের ছিল, এবং সুজান ওয়েন একটি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথকে তার সন্তানের কাছ থেকে পাওয়া সেই ডায়েরিতে, যেখানে গীতাঞ্জলির অনুবাদ করা কবিতাটি পেয়েছিলেন তার মা, যেখানে এইটুকু প্রমাণ হয় যে যুদ্ধের যে ভয়াবহতা, যে হিংস্রতা, সেই হিংস্রতা থেকে কোথাও যেন উইলফ্রেড ওয়েন আশ্রয় খুঁজেছিলেন রবীন্দ্রনাথের এই কবিতাতেই। এবং শুধুমাত্র ওই নির্দিষ্ট একটি কবিতা এবং সেই কবিতার কে কেন্দ্র করে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথের লেখনীর প্রতি, শুধু তাই নয়, তার লেখায় আমরা আরও জানতে পারি যে রবীন্দ্রনাথের এরকম মতামত বা তার যে চিন্তাভাবনা হিংসার সমালোচনা করা নয়, হিংসাকে একেবারেই পাশে সরিয়ে রেখে মানবতাবাদীর যে ধ্বজা উড়িয়েছিলেন রবীন্দ্রনাথ তার সৃষ্টির মধ্যে, তা কিন্তু শুধুমাত্র উইলফ্রেড ওয়েনকে নয় বা তার মা সুজান ওয়েনকেও নয়, আপামর বিশ্ববাসীকে কিন্তু নাড়া দিয়েছিল। কারণ আমরা অবশ্যই অনেক উদাহরণ হিসেবে পাই আর্জেন্টিনার স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখনী প্রেরণা জুগিয়েছিল সেই দেশবাসীকে যুদ্ধ করার ক্ষেত্রে। ভিয়েতনামের সেই স্বাধীনতা যুদ্ধেও রবীন্দ্রনাথের লেখনীই ছিল তাদের প্রেরণার আশ্রয়। এবং পোল্যান্ডের বন্দিশালাতে এক বন্দি শিক্ষক, সেই শিক্ষক রবীন্দ্রনাথের লেখনী, রবীন্দ্রনাথের কবিতা একের পর এক পাঠ করেছেন সেই বন্দিশালায় বন্দি থাকা কিশোরদের কাছে। কারণ সে বন্দিশালার শাস্তি ছিল গ্যাস চেম্বারে প্রবেশ করিয়ে মেরে ফেলা। হাসতে হাসতে সেই কিশোররা কি অদ্ভুতভাবে রবীন্দ্রনাথের কবিতা বলতে বলতেই সেই গ্যাস চেম্বারে প্রবেশ করে। তাদের এতটুকুও মৃত্যু ভয় কাজ করে না, কারণ আমরা নিজেরা জানি রবীন্দ্রনাথ কখনো মৃত্যুকে ভয় পেয়ে চলেননি, কারণ তিনিই বরং সব থেকে বেশি মৃত্যু দেখেছিলেন। এবং সেই মৃত্যু দেখার জন্য তার ওই মৃত্যু থেকে তার জীবনকে খুঁজে পাওয়ার এক অদ্ভুত চিন্তাভাবনা তিনি নিয়ে তার কল্পনাকে বাস্তবায়িত করেছিলেন তার সাহিত্য চর্চার ক্ষেত্রে, তার গান লেখার ক্ষেত্রে, তার কবিতা লেখার ক্ষেত্রে, তার সাহিত্যের আনাচে কানাচে ঘোরার ক্ষেত্রে। আবারও আসবো আরেকটি গানের পর। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো
যখন সারাটি নাই গেল চলে জানালো তাই এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন তখন তরুণ ছিল অরুণ আলো পথটি ছিল কুসুম কীর্ণ বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ তরুণ ছিল অরুণ আলো পথটি ছিল কুসুম কীর্ণ বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন রথীন্দ্রনাথের পিতৃস্মৃতি গ্রন্থে উইলফ্রেড ওয়েনের মা সুজান এইচ ওয়েন রবীন্দ্রনাথকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিকে তিনি কিন্তু প্রকাশ করেন। কতটা শ্রদ্ধাশীল রবীন্দ্রনাথের প্রতি উইলফ্রেড ওয়েন ছিলেন সেটি প্রকাশ করার জন্যই রবীন্দ্রনাথকে তার সন্তানের মৃত্যুর 2 বছর পরে এই চিঠি তিনি লিখেছিলেন এবং খুব সুন্দর চিঠিতে তিনি লিখেছিলেন, আপনার ঠিকানা আমার জানা নেই, কিন্তু আপনাকে আমার মনের কথাটা জানাতে বড় ইচ্ছা করছে, তাই এই চিঠি আপনাকে আমি লিখছি। চিঠিটি অনুবাদটা এমনই ছিল, শ্রদ্ধেয় স্যার রবীন্দ্রনাথ, যেদিন শুনেছি আপনি লন্ডনে এসেছেন সেদিন থেকেই রোজই ভাবছি আপনাকে চিঠি লিখি, আর আপনাকে আমার মনের কথাটুকু জানাবার জন্য সেই চিঠি লিখছি। এই চিঠি আপনার হাতে গিয়ে পৌঁছবে কিনা জানি না, কারণ আপনার ঠিকানা আমার জানা নেই। তবু আমার মনে হচ্ছে চিঠির ওপর আপনার নামটুকুই যথেষ্ট। আজ থেকে 2 বছর আগে আমার অতি স্নেহের বড় ছেলে যুদ্ধে যোগ দেবার জন্যে ফ্রান্সে পাড়ি দিল। সেই যাওয়াই তার শেষ যাওয়া। যাওয়ার আগে আমার কাছে বিদায় নিতে হলো। আমরা দুজনেই
তাকিয়ে আছি ফ্রান্সের দিকে। মাঝখানে সমুদ্রের জল, রৌদ্র যেন ঝলমল করছে। আসন্ন বিচ্ছেদের বেদনায় আমাদের বুক ভেঙে যাচ্ছে। আমার কবি ছেলে তখন আপনা মনে আপনার লেখা কবিতার সেই আশ্চর্য ছত্রগুলি আওড়ে চলেছে। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির এই 156 নম্বর কবিতা, যাকে সংস অফারিংস অর্থাৎ গীতাঞ্জলি যখন অনুবাদ হয়েছিল ইংরেজিতে, তখন এই কবিতাটিরই একটি অংশ লেখা পাওয়া গিয়েছিল উইলফ্রেড ওয়েনের পকেট ডায়েরিতে। এবং উনি ওই শুধু সৃষ্টি হিসেবে নয়, ওইটাকে তিনি আওড়াতেন তার জীবনের আশ্রয় হিসেবে। এবং আমরা আসবো আবারও আরেকটি গানের পরে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে গেল কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার,
দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কি ছিল সেই কবিতা, তার ছোট্ট লাইনটা অবশ্যই বলবো, যা উইলফ্রেড ওয়েনের ডায়েরিতে পাওয়া গিয়েছিল। When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. অর্থাৎ যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু যুদ্ধ বিরোধী রবীন্দ্রনাথ ও এক ইংরেজ বাণ, অর্থাৎ কবি উইলফ্রেড ওয়েনের মা সুজান এইচ ওয়েনের কথা, তার চিঠি রবীন্দ্রনাথকে লেখা, যুদ্ধবিরোধী মানসিকতার সঙ্গে তাদের যে আত্মার মেলবন্ধন, চিন্তাভাবনার মেলবন্ধন, সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি শুভময়ের সাথে সাথে, শুভময়ের গানের সাথে সাথে। তবে শুভময় গানে যাওয়ার আগে একটা কথা বলবো, আমাদের বিরতি যখন হয়, বিরতির মধ্যেও আমাদের আলোচনা চলে। অভিজিৎ দা একটা খুব সুন্দর কথা এসে আমাকে একটু আগেই বলল, এটা খুব বাস্তব। কারণ আমরা সবসময় শুভময় দেখেছি রবীন্দ্রনাথের লেখনী, তার গান বলো, তার কবিতা, তার সাহিত্য, ওই লেখার জন্য লিখেছি তা নয়, তার ভিতরে গভীর অর্থ রয়েছে। ভেঙে মোর ঘরের চাবি, অভিজিৎ খুব সুন্দর এসে বললো, সুবর্ণা, ভেঙে মোর ঘরের চাবি, ধরে নাও প্রত্যন্ত গ্রামে একটি কুঁড়ে ঘরে দরজা বন্ধ, জানলার হাত দিয়ে এক গৃহবধূ সেই গানটা গাইছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। অর্থাৎ আমার জীবনধারা একটা জায়গায় সীমাবদ্ধ, আমি উঠতে চাই, আমার মন চায় আকাশে ডানা মেলে উঠতে, কিন্তু আমি পারি না। তৎকালীন সময়ে কিন্তু সেই সাহসিকতা বা সেই নারী স্বাধীনতা ছিল না। রবীন্দ্রনাথ অবশ্যই স্বাধীনতা মানে কিন্তু শুধু দেশ স্বাধীন নয়, স্বাধীনতা মানে আমাদের কুসংস্কারাচ্ছন্ন মন থেকে স্বাধীন হওয়ার কথা বলেছেন একদম। এবং নারীদের এই মুক্তি, অবশ্যই এই গানটি কিন্তু তার প্রতীক হিসেবে বলতে পারি। অভিজিৎ দাকে অনেক ধন্যবাদ জানাবো, ভীষণ সুন্দর ব্যাখ্যা, এবং আমরা প্রত্যেকেই এটা অনুভব করি। এখন যে গানটা আমরা শুনবো শুভময়, সেটা একেবারেই আমাদের এই বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। চলে যাব গানে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী
রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। গান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। রবীন্দ্রনাথের বিজয় কেতন তিনি উড়িয়ে দিয়েছিলেন তার সৃষ্টিতে। গীতাঞ্জলি আজ সমগ্র বিশ্বের কাছে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, সেই হৃদয়কে যেন খুলে দিয়েছিল। একদমই তাই। রবীন্দ্রনাথ এই শব্দটা তো এমনি বলেননি, পশ্চিমে আজ কুলিয়াছি দ্বার। এবং উইলফ্রেড ভেনের মা সুজান ভেন যখন তাকে চিঠি লেখেন, খুব সুন্দর কতগুলি কথা তিনি লিখেছিলেন, যেটি রবীন্দ্রনাথ কর্তৃক আমরা পিতৃস্মৃতিতে পাই। ওই চিঠির মাঝে একটা কথা ছিল যে বিধাতার কাছে আমার কোনো অভিযোগ নেই যে তিনি কেন এত আগে আমার সন্তানকে নিয়ে গেলেন আমার কাছ থেকে। আমার বুক খালি করে আমার সন্তানকে তিনি নিয়ে নিলেন। হয়তোবা তিনি আরও বেশি ভালোবেসেছিলেন আমার সন্তানকে আমার থেকে। তবে তিনি বিশ্বকবিকে লিখছেন যে কবি, আপনার যে লেখনী আমার সন্তানকে প্রভাবিত করেছিল, কারণ তার কাছ থেকে যে স্মৃতিটুকু আমরা তার নিথর দেহ থেকে পাই, তার চিন্তাভাবনা স্মৃতি বলতে পারি।
যেখানে অবশ্যইভাবে তিনি বা সে লিখেছে তার কষ্টের কথা, নিজের কষ্টের কথা একবারও কিন্তু তিনি বলছেন লেখেননি আমার ছেলে। কি লিখেছে? যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ, এই ভয়াল রূপ, এই ভয়ঙ্কর রূপে যারা এই যুদ্ধ বাড়ি বসে দেখছে, নিজেদের ঘরে বসে, যারা শুধু উপলব্ধির বাইরে গিয়ে যাচাই করছে, বিচার করছে, তারা জানে না যে এই যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ দিচ্ছে, যারা লড়াই করছে, তাদের কত কষ্ট হচ্ছে। কারণ এই যুদ্ধ কোনো পক্ষেরই কোনো লাভ এনে দিতে পারে না। যুদ্ধ আমাদের কোনো দিনই কোনো সিদ্ধান্তে পৌঁছতে দিতে পারে না। কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু ক্ষয়ক্ষতি দুপক্ষেরই হবে। সে ক্ষতি কি না? প্রাণ যাওয়া, একটা মানুষের ইচ্ছা অভিপ্সার মৃত্যু ঘটা। সে হয়তো প্রাণে বেঁচে গেল, কিন্তু তার প্রতিনিয়ত সেই ভয়াল স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাবে, এবং সেই স্মৃতি থেকে না সে বেরোতে পারবে, না তার পরিবার। এটাই উইলফ্রেড ওয়েনের দুঃখ ছিল, যে যুদ্ধের ভয়াবহতা কেউ উপলব্ধি করল না। একমাত্র যারা যুদ্ধ ক্ষেত্রে যারা প্রাণ দিল বা লড়াই করছে তারা ব্যতীত বাকিরা ঘরে বসে আছে। ঠিক যেমন আমরা আজকে যখন সীমান্তে সে সমস্ত বীর জওয়ানরা লড়াই করে, আমরা শুধু খবরের পর্দায় দেখি আর বাহবাদী। উপলব্ধি কি আদে আছে আমাদের? বড় প্রশ্ন। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। নমস্কার দাদা। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী শুভময় এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। একটা খুব সুন্দর হচ্ছে, বিষয় ভিত্তিক এবং বিষয়টি অত্যন্ত ভালো। মায়ের সম্বন্ধে বলছেন, দেখুন এই বিখ্যাত জাতিচ্যুত ব্রিটিশ কবি মাত্র 25 বছর বেঁচে ছিলেন এবং যুদ্ধ বিরোধিতায় নিজের নামটাকে কিন্তু খোদাই করে গেছেন। এর সম্বন্ধে আপনি খুব সুন্দর আলোচনা করছেন। আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটুখানি বলি। দেখুন, রবীন্দ্রনাথ যুদ্ধ সম্বন্ধে বলেছিলেন, দেখুন তার জীবনের শেষ তৃতীয়ভাগে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছেন দুটো বিশ্বযুদ্ধ, মানব সৃষ্টি দুর্যোগ। সারা জীবন যুদ্ধ বিগ্রহে দামামা তাকে কিন্তু বিপুল মর্মাহত করেছিল, যার প্রকাশ ঘটেছে তার জীবনের শেষ সৃষ্টি সভ্যতার সংকটে। তিনি কিন্তু শুধু আক্রমণকারী ফাঁসিবাদের নিন্দা করে ক্ষান্ত হননি, বিশ্ব শান্তির বরকন্দাজের ভূমিকাও কিন্তু রবীন্দ্রনাথ অবতীর্ণ হয়েছিলেন। দেখুন, ন্যায়দণ্ড কবিতায় লিখলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবগিনা তারে যেন চির সমুদায়ে। আরেকটি কথা বলে শেষ করব। দেখুন, শিলাই রায় 1899 সালে 31শে ডিসেম্বর শেষ সূর্যাস্ত দেখে নৈবেদ্য কাব্যগ্রন্থে যে কবিতাটা লিখেছিলেন তা যুদ্ধের আগের ঘটনা, কিন্তু তিনি পরিস্থিতি বুঝে লিখলেন শতাব্দীর সূর্য আজি, যেটি আপনি প্রথমেই আলোচনা করলেন। খুব ভালো লাগছে অনুষ্ঠান, এগিয়ে নিয়ে চলুন, রইলাম সাথে। অনেক ধন্যবাদ দাদা। আপনাদের এই তথ্য সংযোজন আমাদের এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করে, বা আমাদের বলতে পারি সাহস যোগায় এগিয়ে যাওয়ার জন্য। রবীন্দ্রনাথ যুদ্ধবিরোধী বরাবরই ছিলেন এবং উইলফ্রেড ওয়েন তাঁরই মতাদর্শে এগিয়ে, মানে তার নিজস্ব মতাদর্শ, রবীন্দ্রনাথের মতাদর্শ কোথায় যেন মিলেমিশে একাকার, যার জন্য সংস অফারিংসের তার কবিতা লাইন পাওয়া গিয়েছিল এবং অনুরোধ করেছিলেন সুজান এইচ ওয়েন রবীন্দ্রনাথকে চিঠিতে যে কোন আপনার কবিতার এই ভাঙা অংশ আমার সন্তানের নিথর দেহের পাশ থেকে পাওয়া গেছে, যদি একটু দয়া করে আমাকে বলেন তাহলে আমি পুরো কবিতাটা পড়তে চাই। অর্থাৎ আমার মানসিকতার সঙ্গেও কোথাও যেন মেলে এই সৃষ্টি আপনার বা এই লেখনী আপনার। আবারও আসবো গানের পর। আশিস দা কালকে একটি গানের কথা বলেছিলেন, কিন্তু আমার অনেক দিন গানটা অভ্যেস নেই। ওই মহামানব আসে, এবার এই জন্য আশিস দাকে ওই গানটা শোনাতে না পারার জন্য আমি উড়িয়ে ধ্বজাটা শোনালাম, আশিস দাকেই শোনালাম। আচ্ছা আচ্ছা চলো। এই যে ধুলা আমার না গো, তোমার ধুলার
পরে উড়িয়ে যাব সন্ধ্যা পায়ে নাবো এই যে ধুলা আমার নায়ে নাবো। দিয়ে মাটি আগুন জালি রোচলে দেহ পূজার থালি দিয়ে মাটি আগুন জালি রোচলে দেহ পূজার থালি শেষ আরতি সারা করে ভেঙে যাব তোমার পায়ে না গো এই যে ধুলা আমার নায়ে না গো। ভুল যা ছিল পূজার তরে যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে ভুল যা ছিল পূজার তরে যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে কত যে তার নিভল হাওয়ায় পৌঁছল না চরণ ছায়ে না গো এই যে ধুলা আমার নায়ে না গো তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যা পায়ে না গো এই যে ধুলা আমার নায়ে না গো। 1937 সাল ভারতবর্ষে রবীন্দ্রনাথের সভাপতিত্বে গঠিত হল ফ্যাসিবাদ এবং যুদ্ধবিরোধী সংঘ, যেখানে যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যের লেখক, শিল্পী এবং রাজনীতিবিদরা। মুন্সী প্রেমচাঁদ, নন্দদুলাল বসু, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, এরা আরও অনেকে যুক্ত ছিলেন এবং সোমেন্দ্রনাথ ঠাকুর
এই সংঘ বা এই যে সংগঠন তার সম্পাদক ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী পৃথিবীর বহু দেশ কিন্তু ছিল যারা অনুপ্রাণিত হয়েছিল রবীন্দ্রনাথের মাধ্যম দিয়ে। এবং যখন নাৎসিদের হাতে সেই যুদ্ধে পতন প্যারির, স্বাধীন প্যারি বেতার কেন্দ্রে রবীন্দ্রনাথেরই লেখা ডাকঘর পরিবেশন করা হয়, যা অনুবাদ করে, এবং সেই অনুবাদ যিনি করেছিলেন আন্দ্রেজিও। ডাকঘরে তার লেখায় অবশ্যই অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে এই ডাকঘরকে পরিবেশন করা হয়। রবীন্দ্রনাথ বারবার করে হিংসা, এই যে হিংসায় উন্মত্ত পৃথিবী হিংসায় জর্জরিত, যেখানে সাধারণ মানুষ অসহায়, এই অসহায়তা রবীন্দ্রনাথ যেন চাক্ষুষ করেছিলেন এবং সেই অসহায়তাকে কাটানোর সাহারা বা আশ্রয় বানিয়েছিলেন তার লেখনীকে। এবং অনেকগুলি তার সৃষ্টি, যার মধ্যে অনেক ছত্রে তার এই যুদ্ধবিরোধী মানসিকতা বা এই হিংসার বিরোধিতা, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা খুঁজে পাই। আবার আসবো গানের পর। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষের শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো। ওই যে উথলে মরি, হায় হায় হায়।
দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। গানটার পরে একটা প্রসঙ্গ আসতেই হচ্ছে, শুভময়, তোমার কণ্ঠস্বরের তুলনা হয় না, সবসময় বলবো। দ্বিতীয়ত বলবো কেন কেন কি প্রসঙ্গ জানো, বাংলাদেশ আসতে হচ্ছে, রবীন্দ্রনাথকে তারা উল্লেখ করতে চাইছে না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এই মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন রবীন্দ্রনাথের লেখনী। এটা দুর্ভাগ্য আমাদের যে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যে রবীন্দ্রনাথ বিপ্লবীদের বা যোদ্ধাদের বলবো, আমাদের এই দেশের স্বাধীনতা, আমাদের দেশের স্বাধীনতা আনার জন্য তারা লড়াই করেছিলেন, প্রত্যেকটি কারাগারে, আন্দামানের সেলুলার জেলে, এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন রবীন্দ্রনাথের প্রেরণায়। তার বহু বহু লেখনী উদাহরণস্বরূপ আমরা পেয়েছি। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার 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 নমস্কার। আপনার কথা খুব ভালো লাগে আমার। ধন্যবাদ। আমার নাম সাগরিকা দাশগুপ্ত, আমি হালতুর থেকে বলছি। বলুন দিদি। আর আমার প্রিয় শিল্পী আজকে আছেন সুময়দা, আমার ভীষণ প্রিয় উনি। আমি দিল্লিতে আগে থাকতাম, তখন আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম উড়িয়ে ধ্বজা। আজকে আমার রিকোয়েস্ট একটা আছে, কিন্তু এক্ষুনি আপনি যে কথাটা বলছিলেন যে আন্দামানের সেলুলার জেল, ওখানকার মেয়ে আমি। আমি আন্দামানে বড় হয়েছি, আমার জন্ম, পড়াশোনা সমস্ত আন্দামানে। আন্দামানে জেল, সেলুলার জেলে আমার বাবা একসময় কর্মরত ছিলেন, অনেকবার দেখেছি। হ্যাঁ, জেলারও ছিলেন আর এক সময়, মানে ইদানিং কালে আর কি। এখন উনি নেই, উনি গত হয়েছেন, কিন্তু উনি ছিলেন। তার মানে সেলুলার জেলের ব্যাপার আমাদের রন্ধে রন্ধে রয়েছে, আন্দামানের ব্যাপার তো। আমি আন্দামানেই বড় হয়েছি। যাই হোক, আমি শুভময়দার কাছে একটাই অনুরোধ আছে আজকে আমার ওই গানটা জগৎ জুড়ে শুনিনু, ওই গানটা আমি শুনতে চাই। আকাশ জুড়ে শুনিনু? হ্যাঁ, আকাশ জুড়ে শুনুনি ওই বাজে না, জগৎ জুড়ে উদার সুরে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, একদম গাইব আমি। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন দিদি। কারণ আপনি দেখুন কি অদ্ভুতভাবে, একেই বলে হয়তো হৃদয়ের টান। আমি যে প্রসঙ্গ তুললাম আন্দামান, এবং দেখুন আপনি সেখানেই বড় হয়েছেন, আপনার পিতা সেখানে কর্মরত ছিলেন সেলুলার জেলে। আমাদের অনেক শ্রদ্ধা তাকে, তিনি না থাকলেও আমার মনে হয় আপনাদের সাথে তিনি জড়িয়ে রয়েছেন। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরবো আবার বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের বিষয়বস্তু যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ ও এক ইংরেজ মা, অর্থাৎ উইলফ্রেড ওয়েনের মা সুজানিচ ওয়েনের রবীন্দ্রনাথকে যুদ্ধবিরোধীর উপর লেখা চিঠি, তার সন্তানের কাছ থেকে পাওয়া তার গীতাঞ্জলির কবিতার একটি অংশ। অবশ্যই আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে শুভময় রয়েছে তার সুন্দর কণ্ঠস্বর নিয়ে, আর আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, আমি অশোক সরকার হাবড়া থেকে বলছি। বলুন অশোক বাবু। নমস্কার। আচ্ছা, আগামী মাসে আমার 81 হবে। আরে বাপ, আমরা জানি যে রবীন্দ্রনাথ সম্ভবত 1936 সালে রমারোলার সাথে দেখা করতে গিয়েছিলেন, এবং রমারোলা ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করে
মুসলিনি হিটলারকে পক্ষে কথা বললেন। হ্যাঁ, একদম। এবং রবীন্দ্রনাথ তখন বলেন যে আমি ইতালি জানি না, আমার কথার কি ভাবে ওরা ব্যাখ্যা করেছে আমি জানি না। এবং তারপরে 1937 সালে এসে রবীন্দ্রনাথ এই যুদ্ধবিরোধী আন্দোলন শুরু করেন। যেটা বললাম। কাজেই আমার একটা অনুরোধ, আপনারা এই যে প্রতিদিন রবীন্দ্রনাথের বিভিন্ন সম্বন্ধে একটা অনুষ্ঠান করেন, খুবই ভালো লাগে। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে খালি পায়ে সারা কলকাতা হেঁটেছিলেন, এবং তিনি যে গানগুলি গেয়েছিলেন ওই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, এই গানগুলি নিয়ে যদি একটা অনুষ্ঠান করেন, বিশেষ অনুষ্ঠান, আমরা ধন্য হব। খুব ভালো লাগলো দাদা আপনার এই যে সুন্দর আমাদেরকে রাস্তা বা পথ দেখালেন। নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলবো। আমি একটু আগেই বলছিলাম যে আপনাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি না প্রচুর। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ একদিনের তো সৃষ্টি নয়, সময়ের পর সময় পেরিয়ে চলেছে, শুধু আপনাদের পাশে পেয়ে অবশ্যই বলবো। তবে এই যে আপনি বললেন না আন্দোলনের কথা, আমরা গানে যাব, তবে একটু বলি, মানে বলতে ইচ্ছা করছে শুভময়। যেমন দেখুন, যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ, তার মানে তিনি কোনোদিনই চাননি যে হিংসা, যুদ্ধ ইত্যাদি যা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। দেখুন, একটা দেহ চলে গেল, একটা দেহ নিঃশেষ হয়ে গেল, তার সঙ্গে তার আত্মার মুক্তি ঘটতে পারে, কিন্তু সে দুঃখ পেয়ে চলে গেল, তার জীবনের অপ্রাপ্তি রয়ে গেল, কোনোদিনই রবীন্দ্রনাথ সেটা চাননি। দ্বিতীয়ত হচ্ছে এই যে বিরোধিতা উনি করেছিলেন, বঙ্গভঙ্গ আন্দোলন যেটা বললেন, তার সঙ্গে সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলুন, তার আমরা প্রতিবাদ দেখেছি। তার একজন কবি হিসেবে, একজন সাহিত্যিক, একজন সৃষ্টিকর্তা হিসেবে তার যতটা প্রতিবাদ জানানোর, তিনি প্রতিবাদ করেছেন। হিজলি জেলে গুলি চালানোর প্রতিবাদ করেছেন তিনি, এবং একের পর এক তার এই প্রতিবাদী আন্দোলন তার লেখনীতে ঝরেছে। সুতরাং এই নয় যে রবীন্দ্রনাথ যুদ্ধ বিরোধী ছিলেন বলে নরমপন্থী ছিলেন, তা নয়। যেখানে প্রতিবাদ, সেখানে রবীন্দ্রনাথ বলছেন একেবারেই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করো, যাতে ভেঙে বেরিয়ে যেতে পারো সমস্ত খারাপ যে নিয়ম শৃঙ্খলা, সেটাকে আমাদের স্বাধীন করতে। আমরা আসবো অবশ্যই তোমার গানের পর, অনুরোধের গানে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে।
হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম নমিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সুজান এইচ ওয়েন রবীন্দ্রনাথকে যখন চিঠি লিখেছিলেন, একটি জায়গায় লিখেছেন যে কবি, আমার সন্তান হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার একটি কবিতা আমরা প্রকাশ করব, যার কবিতার মধ্যে যুদ্ধের ভয়াবহতা লুকিয়ে রয়েছে। চ্যাটো অ্যান্ড উইন্ডোজ। আমার বড় মনের স্বাদ এই কবিতার বইটি যদি আপনাকে আমি উপহার স্বরূপ দিতে পারি। শরৎকালেই এই বইটি প্রকাশিত হবে। আমার মনের স্বাদ যদি বইটি একবার আপনি গ্রহণ করেন আমার কাছ থেকে। তিনি শেষে যে 2 লাইন লিখেছেন রবীন্দ্রনাথকে চিঠির একদম অন্তিম পর্যায়ে, বিষণ্ণ মনের আধারের আলোক দিশারি মনোবিদ রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম। সুজান এইচ ওয়েন। কত বড় কথা আজকে শুভময়। বিষণ্ণ মনের অন্ধকারের আলোর দিশারি মনোবিদ। তিনি এইটুকু অনুভব করেছিলেন, আমরা মনোবিদ কেন বলি? মনোবিশেষজ্ঞ যারা রয়েছেন, অর্থাৎ আমাদের মনের চিকিৎসা করেন তারা, মনের দুঃখ লাঘব করেন তারা, এটা একটা শিক্ষা। কিন্তু অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ তার প্রত্যেকটা লেখনীতে আমরা আস্থা খুঁজে পাই, আমরা নিজেদেরকে খুঁজে পাই। কে আমি? আমারও একটা তো সত্তা রয়েছে। সেই সত্তাকে যেন একেবারে সেই সত্তার সমুদ্রে যেন আমরা নিমজ্জিত হয়ে নিজেদেরকে চিনতে পারি, এবং একমাত্র সেটা বিশ্বকবি ছাড়া ভাবা অসম্ভব। এবং দেখুন, বিশ্বকবি আজকে এই জন্যই বিশ্বকবি। বড় সমালোচনা করি তো আমরা অনেক কিছুর, কিন্তু কখনো এটা বুঝি না আলোচনার মধ্যে সম আলোচনা হলে তবেই সমালোচনা। সবসময় ঋণাত্মক চিন্তা ভাবনা না, ধনাত্মক দিক দিয়ে ভাবুন। সম আলোচনা, সমালোচনা। আমরা আজকে করছি সম আলোচনা আপনাদের সাথে আমি মিলে। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা আজকে মনোবিদ বলছেন। সুজান এইচ ওয়েন, উইলফ্রেড ওয়েনের মা রবীন্দ্রনাথকে। কেন? কারণ তার লেখনী যেমন উইলফ্রেড ওয়েনকে আশ্রয় দিয়েছিল, তার লেখনী তাঁকেও আশ্রয় দিয়েছে। তার লেখনী গোটা বিশ্বকে আশ্রয় দিয়ে চলেছে আজ পর্যন্ত। এই বছর শেষে 2026-এ পা রাখতে চলেছি। গীতবিদানে মুখ গুজে থাকলেই হয় না, তার মধ্যেও রয়েছে রবীন্দ্রনাথের সৃষ্টির অনেক অনবদ্যতা, অনেক গভীরতা। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? আমি মিতা দাস বলছি, আমতলা থেকে। আচ্ছা, টিভির আওয়াজটা একটু কমিয়ে দেবেন? নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি মনোময়দার গান শুনছি, বলি আমি শুনি। শুভময়দা, হ্যাঁ।
আমার খুব ভালো লাগে অনুষ্ঠান, আর আপনার পরিচালনা তো কোনো কথাই নেই, ধন্যবাদ। খুব ভালো লাগে। আজকে আমার একটি গানের অনুরোধ ছিল, বলুন। মনোময়দার কাছে ছিল। শুভময়, শুভময় দা। আমি আমার মনোময় নই, আমি শুভময়। শুভময়। মনোময়দার কাছে। বলুন, বলুন, বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি যে ওই যে বিদায় বেলায়, যে বিদায় নেবার বেলায়, যাবার বেলায় ওই গানটা, আচ্ছা, মানে আচ্ছা। প্রথম লাইনটা মনে করতে পারছি না। আমার যাবার বেলায় পিছু ডাকে। হ্যাঁ, পিছু ডাকে বোধহয়। আমার না, যাবার বেলায় কি কি দেবতারে, মানে গানটা প্রথম লাইনটা মনে করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আমি আছে। দেখছি, যদি মনে পড়ে নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে, একদমই। অনেক অনেক ধন্যবাদ। গানে যাই। এই যে তুমি বলছিলে না যে বাংলাদেশের কথা, আসলে ওরা একটা উস্কানিতে চলছে তো এখন, এটা তো একদম 100% শিওর। এই যে ধর্মীয় মৌলবাদের দিকে ঝুঁকে গেছে, অন্ধত্বের দিকে ঝুঁকে গেছে, ওরা যে পাঁকে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, সেটা ওরা বুঝতে পারছে না। এবং সারা পৃথিবীতে মানে এক চোরাবালি, জানো তো, চোরাবালি শুভময়। একদম। এবার রবীন্দ্রনাথের এই যে মৃত্যুর কথা বলছিলেন, মৃত্যুকে সহ্য করেছেন কিভাবে, সবচেয়ে ভালোবাসতেন সমীন্দ্রনাথকে। একদমই, হ্যাঁ। ছোট সন্তান। সমীন্দ্রনাথের স্মৃতিচার, রবীন্দ্রনাথের চোখের জল কেউ কখনো দেখেননি। কিন্তু তার স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্রনাথ কাঁদছেন, দুপাশ দিয়ে টপ 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 করে জল পড়ছে। বলছে ছেলেটা যখন চলে যায় আমাকে বলছে, বাবা অসথমা সদ্গময় বলো, অসথমা সদ্গময়। তো তাকে নিয়েই এই লেখাটা, সেই গানটা একটু চেষ্টা করি। আহ, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাবো না, যাবো না গো, যাবো না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ হয়তোবা এই যে গান, হয়তোবা সুজান এইচ ওয়েন অন্তরে
তার সন্তান 25 বছর বয়সী মাত্র উইলফ্রেড ওয়েনের কথা ভেবেছেন। তিনি লিখেছেন রবীন্দ্রনাথকে চিঠি এবং তার সঙ্গে তিনি ক্ষমা প্রার্থনাও জানিয়েছেন যে আমার হয়তো চিঠিটা বড্ড বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার এইটুকু বিশ্বাস, ঈশ্বর বা বিধাতা যে অমৃতলোক রচনা করেছেন, সেই অমৃতলোকে আবার আমি আমার সন্তান উইলফ্রেডের সঙ্গে মিলিত হব। যুদ্ধ এবং সেই যুদ্ধের অন্তিম পর্যায় যা কখনোই সুখ দেয় না, আনন্দ দেয় না, বড়জোর এক উল্লাস দিতে পারে, বিজয় উল্লাস, যে উল্লাসের তলায় চাপা পড়ে থাকে একাধিক দেহাবশেষ বা দেহ বা স্বপ্ন বা পরিবার, যার বিরোধিতা বরংবর রবীন্দ্রনাথ করেছিলেন। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠ করিয়েছিলেন, কবিতার একটি অংশ। অর্থাৎ এক আশ্রয় হিসেবে আমরা বিশ্বকবিকে পাই। চিন্তা ভাবনার দিক থেকে বিশ্বকবিকে আমরা গ্রহণ করেছি আমাদের এগিয়ে চলার পথপ্রদর্শক হিসেবে। একদম শেষ লগ্নে আমরা অনুষ্ঠানের পৌঁছে গিয়েছি। আজকে শুধুমাত্র এই যুদ্ধবিরতি রবীন্দ্রনাথ বা এক ইংরেজ মা এই বিষয়বস্তুর অভ্যন্তরে থেকে ঘোরাফেরা করা নয়, বরং এই এক বিস্তৃত আলোচনা যা চলবে অবশ্যই আমাদের সাথে সাথে আগামী প্রজন্মের কাছেও এই এক বার্তা যে যত সময় পেরোবে, যত আধুনিক থেকে আধুনিকতম হব আমরা, বিশ্বকবির সৃষ্টিকে আধার করেই আমাদের এগোতে হবে। সেটা হয়তো আঙ্গিক পরিবর্তন হতে পারে, কিন্তু চিন্তাভাবনার পরিবর্তন নয়। একদম শেষ গানে আমরা যাব, তার আগে শুভময়কে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর অনুষ্ঠানকে সাজানোর জন্য তোমার কণ্ঠস্বরে, এবং তার সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গে শিল্পীদের অনেক ধন্যবাদ, অভিজিৎদা, মৃগাঙ্কদা, বিক্রমকে ধন্যবাদ জানাবো, আমাদের টেকনিশিয়ানস ভাইদের, এবং সর্বোপরি আপনাদের, আমাদের এই পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ গানে শুভময়ের যাব, বিদায় নেব গানে গানে। আর আজকে একটা খুব ভালো সকাল কাটলো, অনেক দিন বাদে তোমার সঙ্গে দেখা হলো। সে আমার সিটিভিএনের প্রথম দিনগুলোর সেই যে সময়গুলো, কথাগুলো খুব মনে পড়ছিল। একেবারে খুব ভালো থেকো। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথা তোমার ধুলার শয়ন, পথের কাঁটা করব চয়ন, সেথা তোমার ধুলার শয়ন, সেথা আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে
ওই চরণ পড়ে তাহারি ছাপ বুকে মাগি কলঙ্ক ভাগি আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি তোমার পথের কাঁটা করব চয়ন সেথা তোমার ধুলার শয়ন পথের কাঁটা করব চয়ন সেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বুকে মাগি কলঙ্ক ভাগি আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি